এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল, আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউল লুৎফা আছেন। আপনারা জানতে চাই যে কেমন আছেন, বাংলাদেশ কেমন আছে? বলতে পারেন প্রশ্নটা খুব জটিল, এই কারণে যে বাংলাদেশ যেরকম আছে আমিও সেরকমই আছি, এইভাবে উত্তর দিই আমি। যেমন তাহলে তো একটু সম্প্রসারণ দরকার। সম্প্রসারণ হচ্ছে যে ধরেন আমরা তো একটা বড় অভ্যুত্থান পার করে এসেছি। এ ধরনের অভ্যুত্থানে অন্যান্য দেশেও এটা দেখা যায়, বা আমাদের দেশেও আগে অভ্যুত্থানগুলোতেও অভ্যুত্থান পরপরই নানান রকম ভ্যাকুয়াম তৈরি হয়, রাজনৈতিকভাবে এক ধরনের শূন্যতা তৈরি হয়। এবং এই ধরনের শূন্যতা তৈরি হলে নানান রকম পক্ষ এই শূন্যতার জায়গাটা দখল করতে চায়, সেটা নিয়ে নানান ধরনের ধাক্কাধাক্কি হতে থাকে, অনেকটা নিম্নচাপের মতো। এখন সেটা আমাদের দেশেও হয়েছে এবং তার কিছু প্রতিক্রিয়াও আমরা দেখেছি। এর মধ্যে কিছু হয়তোবা, যেহেতু আমরা ভূ রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ জটিল জায়গায় বসে আছি, সেখানে ভূ রাজনীতিও থাকতে পারে। অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক, তাদের বিভিন্ন রকম প্রচার ইত্যাদির ভেতরে আমরা অংশ হয়ে থাকতে পারি, কিন্তু পুরোটা বা সবটা এরকম নাও হতে পারে। এর চাইতে এখানে যতই আমরা বলি না কেন, ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করি না কেন, যাই করি, এখানে এটাও গুরুত্বপূর্ণ যে নাগরিকদের অধিকার বিঘ্নিত হচ্ছে। সুতরাং সে জায়গায় আমরা নিশ্চয়ই আশা করব বাংলাদেশ দ্রুত ভালো হবে, কারণ একটা তো অনেক বড় আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছিল এই অভ্যুত্থানকে কেন্দ্র করে। ভালো হবে বললেন তো, ভালো হওয়ার সঙ্গে যে মেরামত শব্দটা জরুরি। যে আপনারা যখন মাঠে ছিলেন আপনাদের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে, তখন শিক্ষার্থীরা কিন্তু বলেছিল যে বাংলাদেশকে মেরামত করতে হবে, সেই 18 সাল থেকে বলে আসা হচ্ছে। সেক্ষেত্রে যে ভালো করতে হবে, সেই মেরামত প্রক্রিয়াটা নিয়ে যদি বলেন। মেরামত তো অনেক জায়গায় প্রয়োজন। এখন ধরেন আমি মেরামতের চাইতে আমি না অধিকারের দিক থেকে দেখতে পাই। অনেকটা এরকম করে দেখি যে ধরেন প্রথমত যারা একেবারে রিসেন্ট যেই জুলাই অভ্যুত্থান বলা হচ্ছে বা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান বলা হচ্ছে, 15ই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত একটা ধাক্কায় জুলাই হত্যাকাণ্ড, যেটাকে আমরা বলছি যে 36শে জুলাই পর্যন্ত, জুলাই হত্যাকাণ্ডের একটা বিচারের জায়গা তৈরি করতে হবে। তাছাড়া তারপরে যেই নাগরিক সহিংসতাগুলোতে নাগরিকরা হতাহত হলেন, সেখানে যেটাকে বলা হচ্ছে মব জাস্টিস বা ইনজাস্টিস, আসলে বিচার বহির্ভূত যে গণহিংস্রতা, এভাবে যদি বলি, যে একদল মানুষ মিলে হিংস্রতা দেখাচ্ছেন বা সংঘবদ্ধভাবে এক ধরনের প্রতিহিংসা, সহিংসতা সব একসাথে করছেন, এবং সেটা যদি ফলাফলে মানুষ মৃত্যুও ঘটছে। তার মধ্যে পাহাড়ে কিছু আনরেস্ট হলো, সেখানে হত্যাকাণ্ড হলো, এই জায়গাগুলোকেও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনের বাইরে রাখলে চলবে না। তার প্রতিটি এই ধরনের সহিংসতার বিষয়ে আমাদের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। তার প্রথমত হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এবং তার সাথে সম্পর্কিত যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো হচ্ছে, এই লঙ্ঘন যাদের সাথে হচ্ছে তাদের অধিকারটা আমরা দিতে পারলাম কিনা, এটা কিন্তু বেসিক মানবাধিকারের প্রশ্নও, এটা বিচারে অ্যাক্সেস থাকার প্রশ্নও এটা। তার সাথে সাথে এনাদের স্বাস্থ্যের অধিকার, যারা ট্রিটমেন্ট দরকার, যেই আহতরা আছেন, সেই প্রত্যেকটা প্রক্রিয়াতে কিন্তু এগুলো সবই একদম বেসিক মানবাধিকারের প্রশ্ন। এই মানবাধিকারটা আমরা কিন্তু প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে যদি আমরা না দিতে পারি এখনো, তাহলে কিন্তু খুবই ক্ষতি হয়ে যাবে আমাদের সংস্কারের ধারণায়। প্রথম ধাক্কা খাবো আমরা ওখানেই। আর তারপরে ধরেন আমি যদি এভাবে চিন্তা করি যে গত রেজিম, ফ্যাসিস্ট বলা হচ্ছে যাদেরকে, স্বৈরতান্ত্রিক যে রেজিম গেল, হাসিনার সরকার, যে অনেকগুলো সরকার গেছে, তা আমি প্রথমটাকে যদি তা বলি যে যেহেতু এটা নির্বাচিত ছিল, সেই নির্বাচন নিয়ে কোনো বড় ধরনের আলাপ ছিল না, 8টা। তারপরের যে 3টা, আমরা 11 বছর বা 15 থেকে 11 বছর যেভাবেই ধরি না কেন, এই সময় যে প্রবলভাবে আর্থিক দুর্নীতি, অনিয়ম, লুণ্ঠন, যেগুলো করে আমরা জেনেছি যে বিদেশে টাকা পাচার হয়েছে, বা হাজার হাজার কোটি টাকার হিসাব এখন বেরোচ্ছে, এই জায়গায়, আর্থিক জায়গাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, টাকাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা, এবং যারা এইগুলোর জন্য দায়ী তাদেরকে বিচারের মধ্যে আনা। তার আমাদের বাংলাদেশের মানুষের যে মৌলিক অর্থনৈতিক অধিকারের জায়গা, সেই জায়গাটা ঠিক করা খুব জরুরি। এই দুটো জিনিস না হলে আসলে তো সামনে এগোনোই যাবে না। কারণ আমরা জানি যে এই যে যুদ্ধ চলছে ইউরোপে এবং প্যালেস্টাইনে, এর একটা বিরাট প্রভাব তো আমাদের অর্থনীতিতে আছে। সাথে যোগ হয়েছে গত সরকারের উদ্ভট উন্নয়নের কারণে যে সমস্ত প্রচুর টাকা
আমাদের ঋণ আছে, অপচয় আছে, সেগুলো ফেরত দিতে হচ্ছে, সেগুলো শুরু হয়ে গেছে। তার ফলে আমাদের মানে বৈদেশিক মুদ্রার তহবিল একটা বড় চাপে আছে। সুতরাং এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে বিদেশে যে রেমিটেন্স আমাদের আসা, আমি এই জায়গাগুলো ঠিক বলি আপা, যে এই যে সমাজ বিজ্ঞানের ছাত্রী হিসাবে বা শিক্ষক হিসাবে ওই জায়গা থেকে আপনি কিভাবে শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখতে চান যে এই যে উন্নয়নের কথাটা যেটা বললেন, সাধারণ মানুষ, জনমানুষ এই উন্নয়নকে কিভাবে নিয়েছিল? উন্নয়নে তো ধরেন একটা চাকচিক্য আছে, উন্নয়নের চাকচিক্য একটা জৌলুস, এটা জৌলুস তো দেখে তো একটু চোখ ধাঁধিয়ে যাই। কিন্তু ধরেন আসলে জনগণ কিভাবে আজকেও কিভাবে ফিল করছে, ধরেন আজকে আমরা মধ্যবিত্ত শিক্ষিত মানুষ ফেসবুক একেবারে উদ্ধার করে দিচ্ছি কোনো একটি বিশেষ ঘটনা নিয়ে, কিন্তু আসলে যারা বাজার করতে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ, তারা কি আগের থেকে ভালো কম দামে বাজার করতে পারছেন না। তো আবার ধরেন এই সেম ঘটনা কিন্তু যখন উন্নয়নের একেবারে রকেটে চড়ে আমরা উড়ে যাচ্ছিলাম, তখনও কিন্তু সাধারণ মানুষ তো তার নিজের জীবন দিয়ে বুঝেছে যে 2টা ডিমের জায়গায় তাকে 1টা ডিম খেতে হচ্ছে, কিংবা 1টা ডিমও সে সপ্তাহে 2 দিন খেতে পারছে, প্রতিদিন খেতে পারছে না। এই যে দ্রব্যমূল্য যেখানে পৌঁছে গিয়েছিল, তাতে তো আসলে উন্নয়নের মূল যে এসেন্স, সেটা তো আসলে বেশিরভাগ মানুষের পর্যন্ত পৌঁছায় নাই। এই বড় বড় রাস্তাঘাট হয়েছে ঠিকই, সেটা দেখতে ভালো লেগেছে, গর্ব অনুভব করেছে, কিন্তু তার যে মূল কি বলবো বেনিফিট, আমরা পরিসংখ্যানে বলেছি যে মাথা পিছু আয় বেড়েছে, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে না, এটা একটা গড়। সেই গড়টা হয়তো যারা অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, এটাও তো সত্যি যে বাংলাদেশ ছিল ওই সময় সবচেয়ে দ্রুত বড়লোক হওয়া মানুষদের দেশ, এবং সেটা তো আমরা একদম উপরের দিকে। আমরা করোনা বা কোভিড কালীন সময় দেখেছি যে ওই সময় কত মানুষ কোটিপতি হয়েছে, এবং এগুলো তো এই সরকারি দুর্নীতির খাতগুলোকে ব্যবহার করেই হয়েছে। এবং এখানে আমরা দেখছি 2-1 জন হয়তো ধরা পড়েছেন, তারপরে কিন্তু বাদবাকি যে সিন্ডিকেটস, এবং এটা স্বাস্থ্য খাতে, এটা শিক্ষা খাতে, সেই সিন্ডিকেটগুলো কিন্তু চলে যায় না, কিংবা বলা হয় যে পুলিশ, তারপরে স্থানীয় সরকার, এই খাতগুলোকে তো বড় বড় খাত বলে চিহ্নিত করা হয় যেখানে প্রচুর দুর্নীতি হয়েছিল তখন। এবং এই জায়গাগুলো যদি সংস্কার করা না যায়, তাহলে তো আসলে সেই মানে উপরের মানুষটা বদলাবে খালি, কিংবা নেতৃত্বের মানুষটা বদলাবে খালি, ভেতর থেকে মূলগত পরিবর্তন তো সম্ভব হবে না। আপনি যদি গ্রাম বা মাঠ পর্যায় থেকে যদি বলে, একদম ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ এই পর্যন্ত জনপ্রতিনিধির কথা যদি বলেন, এইখানে যে দুর্নীতি বা এই যে দপ্তরগুলো আছে তৃণমূল থেকে একদম কেন্দ্রের দপ্তর, এই দুর্নীতি কত সময়ের মধ্যে আসলে এই সংস্কারগুলো করা যাবে? এখন অন্তর্বর্তী সরকার যতটুকু সময়ের মধ্যে আছে, তারা যদি সব দিকে এই সংস্কার করতে চায়, তাদের অনেক লম্বা সময় লেগে যাবে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সময় তাদেরকে দেবেন কিনা, এটা তো একটা মানে $1 মিলিয়ন কোয়েশ্চেন। কারণ এখন আমরা তাদের সীমাবদ্ধতা আছে, তাদের লোকবলের সীমাবদ্ধতা আছে, তাদের লোকবল। আর তাছাড়া ধরেন রাজনৈতিক দল যখন, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, তখন তো তার 300 আসনে এমপি থাকে। সুতরাং শুধু যে ইউএনও বা মানে প্রশাসন, তার নিজের লোকও আছে। তার মানে একটা কোনো ঝামেলা হলে, ধরেন এই যে গতকালকে একজন ইসলামী স্কলার বা সুফিবাদের একজন প্রচারক, একজন বক্তা, তার বাড়িতে হামলা হয়েছে। এখন এটা যদি গণতান্ত্রিক সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো, সে হয়তো তার নিজের ইয়ের কাছেই যেতে পারতো, এমপির কাছে যেতে পারতো। সেটা তো নাই এখন এই সরকারের সেই মানে রিচটাও নাই যে তার নিজের লোক ওখানে থাকবে। সেক্ষেত্রে এটা তো তাদের জন্য কিছুটা ইম্পসিবল টাস্কও। সুতরাং এক্ষেত্রে আবার পলিটিক্যাল পার্টিদের যে ভূমিকা, সেটাও খুব জরুরি কিন্তু, কারণ পলিটিক্যাল পার্টিরা আসলে কতদূর সময় এনাদেরকে দেবেন, এটা তো একটা প্রশ্ন যেটা ওনাদেরকে সলভ করতে হবে। এবং সরকারের পলিটিক্যাল পার্টিদের সাথে এই বিষয়ে একটা মতৈক্য থাকতে হবে, কিন্তু কনসেনসাস থাকতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। এখন গন্ডগোল আমরা চাই না, আমরা চাই যে একটা যতদূর সম্ভব তাড়াতাড়ি সময়ের মধ্যে এই সংবিধান সংশোধনের কথা যেটা ওনারা বলেছেন, এবং আমিও এটা অ্যাগ্রি করি যে সংবিধান এই অবস্থায় যদি থাকে, তাহলে নির্বাচিত আরেকটি সরকার আসলেও সেও স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার সম্ভাবনা রয়ে যায়। তো সংবিধান বদলাতেই হবে, এটা আমাদের খুব পরিষ্কার। সংবিধান বদলাতে হবে মানে হচ্ছে ওটার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি, এগুলোরও তো অনেক নির্বাচন কমিশনের সংস্কার দরকার হবে, এবং এগুলো তারা কমিশন করেছেন, আমরা দেখেছি। সুতরাং হয়তো আশা করা যায় যে তারা এইসব কমিশন দিয়ে কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু তাদের হাতে কিন্তু ইনফিনিট টাইম নাই, এবং তারা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসেন নাই, সেটা
কারো তাদেরকে দেয়া উচিত হবে না, এবং তাদেরকে সবসময় আমি মনে করি যে তাদেরকে খুব স্ক্রুটিনির মধ্যে রাখা উচিত। তাদেরকে তাদের যে কোনো কাজকেই জাগ্রত, মানে আমরা যেহেতু দেখছি যে অভ্যুত্থান পরবর্তীতে সামাজিক, আপনি যেহেতু সমাজবিজ্ঞানের কথা বলেছেন, সামাজিকভাবে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। কারণ অভ্যুত্থানের পরপরই সাধারণত সামাজিক সাংগঠনিক নানান রকম তৎপরতা থাকার কারণে মানুষের মধ্যে যোগাযোগটা এবং সজাগ থাকার ভাবটা অনেক বেড়ে গেছে। কিন্তু আপনি তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই লক্ষণগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বিষয়গুলোকে কিভাবে দেখছেন, তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলি নিশ্চয়ই আপনিও অনুসরণ করেন, দেখেন, তারা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছেন। এছাড়া কিন্তু মানে শারীরিকভাবেও, মানে যেহেতু 5ই আগস্টের মানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু প্রচুর মানে আলোচনা সভায় মানুষের ভিড়, জায়গা দেওয়া যাচ্ছে না, যেটা একদম অস্বাভাবিক ছিল আমাদের কাছে আগে। যেমন আমাদের নেটওয়ার্কের কোনো একটা প্রোগ্রামে, প্রথম প্রোগ্রামে আমরা জায়গা দিতে পারি না। হ্যাঁ, মানে আমরা ভেবেছি 50 জনের বেশি কি আর হবে, 50-60 জন হয়তো হবে, কিন্তু 250 লোকের জায়গা দিতে, ওখানে 250 লোকের জায়গা কিন্তু আমরা মানে নিচে বসে মাটিতে বসে জায়গা দেওয়া যাচ্ছে না, বাইরে থেকে ফেরত গেছে মানুষ। এরকম কিন্তু একটা অনুষ্ঠানে না, ওই সময় যত অনুষ্ঠান হচ্ছে সবখানেই তাই। মানে মানুষ একটা জাগ্রত অবস্থা মানুষের যে জাগ্রতের কথা বললেন, প্রত্যাশার কথা বললেন, আবার ফেসবুকে কিন্তু এটাও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা সংশয় দেখা দিচ্ছে। তা তো দিবেই, হ্যাঁ, কিন্তু আমি মনে করি মানে মানে যে তার মধ্যে যে অস্থিরতাটা ছিল, যে কবে কখন সেই জায়গা থেকে ওই তারাটা তার মধ্যে এখনো আছে, এখনো অনেক কিছু চায়, তারাটা থাকা দরকার। আমি মনে করি যে সরকারকে চাপে রাখা প্রয়োজন, কারণ সরকার যেহেতু সে নির্বাচিত সরকার না, তাহলে তাকে কে চাপে রাখবে? তার তো আসলে কারো কাছে ওই অর্থে, সে বলেছে সে অভ্যুত্থানের ফলে এসছে, এখন অভ্যুত্থান তো এখন আর এক্সিস্ট করছে না, অভ্যুত্থান তো শেষ হয়ে গেছে। তার মানে এমনকি শিক্ষার্থীরাও যারা অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিলেন, তারাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিসম্যান্টলড হয়ে গেছেন, এবং তারা নানাভাবে তাদের নিজেদের ইন্টারেস্ট নিয়ে, তাদের নিজেদের ছাত্র সংগঠন নিয়ে আগাচ্ছেন। সুতরাং এখন তো আসলে তারা কেউ নাই ওই অর্থে। এখন তার মানে জনগণকেই সজাগ থাকতে হবে এবং সরকারকে সবসময় চাপে রাখতে হবে। আমি মনে করি নির্বাচিত সরকারকেও চাপে রাখা জনগণের কাজ, কিন্তু এই সরকারকে চাপে রাখা আরো বেশি জনগণের কাজ, কারণ আমরা সবাই রক্ত দিয়ে ঘাম দিয়ে এই সরকারকে কিন্তু ক্ষমতায় বসিয়েছি। সুতরাং ওনারা কি করছেন না করছেন সেটার খোঁজ খবর রাখা আমাদের প্রধান দায়িত্ব, যাতে করে ওনারা চিরস্থায়ী বন্দোবস্তে না যান, যাতে করে ওনারা যে কাজগুলোর মানে প্রত্যাশা আমরা করি ওনাদের কাছ থেকে, সেগুলো করে ওনারা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ওনারা বলেছেন আমাদেরকে, সেই বন্দোবস্তটা যে ওনারা করতে যাচ্ছেন, সেই পথে ওনারা যাচ্ছেন, এটুকু আমরা দেখতে চাই। ততক্ষণ পর্যন্ত আমরা সজাগ থাকবো, তাদেরকে দেখতে থাকবো। এবং সেখানে যে আবার কিছু কিছু বিষয় আসছে কিন্তু ফেসবুকেই বা সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে আসছে, যে বিভাজন তৈরির একটা প্রক্রিয়া আছে, যে আবার এই যে বিভক্তি, এই বিষয়গুলি কি আবার সামনে আসছে? বিভক্তি তো হওয়াটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। এটা অনেক জায়গায় বলেছি, 2 মাসের মধ্যে আমি অনেক জায়গায় এটা বলেওছি। কারণ ধরেন অভ্যুত্থানকালীন সময় বা যে কোনো রাজনৈতিক সামাজিক আন্দোলনে আপনার তো একটা প্রতিপক্ষ থাকে, এবং হতে পারে আপনার একাধিক প্রতিপক্ষ আছে, কিন্তু যখন একাধিক প্রতিপক্ষটা এক জায়গায় হয়ে যায়, তখন অনেক মানুষ কিন্তু এই একাধিক প্রতিপক্ষ, মানে একটা প্রতিপক্ষ যাকে তারা যদি এরকম হয় যে বিভিন্ন বর্গের মানুষের জন্য একটাই প্রতিপক্ষ, যেটা এই জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে হয়েছে, যে শেখ হাসিনার সরকার হচ্ছে একমাত্র প্রতিপক্ষে পরিণত হয়েছিল, এবং বাংলাদেশের সমস্ত জনগণ ওই একটাই দাবি নিয়ে শেষ পর্যন্ত মাঠে এসেছে, এক দফা দাবি যে এটা ওনাকে যেতে হবে, তারপরে অন্য কথা। এখন তখন তো আসলে তাদের আলাদা আলাদা ইন্টারেস্ট গুলোকে তাদেরকে স্থগিত রেখেই আসতে হয়েছে। এখন উনি চলে গেছেন, তার মানে থ্রেট অপসারিত হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে যার যার নিজস্ব ইন্টারেস্ট নিয়ে তারা কাজ করবে, এটাই রাজনীতিতে এটাই ঘটে থাকে সাধারণত। কিন্তু এই ঘটনার মধ্যে আমরা আরেকটু সিভিল হতে পারি। এটা হচ্ছে আমার মানে আন্দোলনের একজন মানে একদম অংশীদার হিসেবে আমি মনে করি যে এই মানে দখলের জায়গাটাতে আমরা যদি একটু সিভিল থাকি সকল পক্ষই, কারণ 1-2টা পক্ষ সিভিল থাকা আর বাকিদের আনসিভিল হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে তারা তখন ঝাঁপ দিয়ে পড়ে সিভিলদের 12টা বাজিয়ে দেন। তো একটু আমরা আশা করি যে আমরা নতুন বাংলাদেশের কথা বলেছি, আমাদের জেনারেশন জি আমাদেরকে অনেক নতুন নতুন রাজনৈতিক তৎপরতা দেখিয়েছে কিন্তু ওই সময়, যেটা আমাদেরকে বলেছে যে এদের উপর আমরা ভরসা করতে পারি, এরা অনেক ইনক্লুসিভ ইত্যাদি। সুতরাং এখন এই সরকারকে প্রমাণ করতে হবে ওনারা কতটা ইনক্লুসিভ
এবং ওনারা ইনক্লুসিভ বাংলাদেশকে কতটুকু আপহোল্ড করতে পারছেন এবং এটাকে এক্সিকিউট করতে পারছেন, এটা খুব জরুরি। আমরা আপহোল্ড করে এখানে এসেছি, এখন এটা এক্সিকিউট করার কিন্তু দায়িত্ব ওনাদের, এবং এটার ব্যাপারে পরিষ্কার অবস্থান ওনাদের নিতে হবে। তা না হলে কিন্তু যারা ফিল করবেন যে তিনি এক্সক্লুডেড হচ্ছেন, যেমন আমি যদি ফিল করি যে আমি এক্সক্লুডেড হচ্ছি, তাহলে আমি কিন্তু কথা বলতে থাকবো। এবং এই যে আপনি বললেন যে জেনারেশন জির কথা বলেন, তাদের যে নির্যাস, তাদের যে প্রত্যাশা, দাবি, স্লোগানের নির্যাস, দেয়াল লিখনের নির্যাসটাই তো এই সরকারের কাছে এসছে এবং তারা সেভাবে পরিচালিত করবে। সেইটা খুব কাছে ছিলেন আপনি, সেইখানে আপনি কি কি দেখলেন? তাদের কাছে কিন্তু আমাদের শেখারও অনেক বিষয় ছিল, সেটা আমি একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে শুনতে চাবো। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সামিনা লুৎফা। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বলছিলাম যে আপনি তো আন্দোলনে ছিলেন, মাঠে ছিলেন, সেই জায়গা থেকে আপনাদের অনেক শিক্ষকরা মাঠে ছিলেন এবং আপনাদের শিক্ষার্থীরা, ছাত্ররা বিভিন্ন, এবং এবার যেটা হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, বেসরকারি, সরকার, সব ধরনের কলেজের, স্কুলের, এই যে সব ধরনের শিক্ষার্থীর যে মিশ্রণ, তাদের ওই নির্যাসের কথাটা জানতে যাচ্ছিলাম। তাদের কাছে কি শিখলাম আমরা, তাদের কাছ থেকে কি পেলেন? পেলাম তো, মানে আমার ধারণা সবাই একটা সাহস পেয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। আর এত রকম মানুষ, ধরেন আমরা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই সমস্ত আন্দোলন দেখি। ওই একবার নোভ্যাট আন্দোলনের সময় আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়দেরকে দেখেছিলাম, নিরাপদ সড়কের সময় একবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়দেরকে দেখেছিলাম। তখন থেকেই আমি আসলে বুঝতে পারছিলাম যে বড় একটা কিছু আসছে, মানে আমি যেহেতু আন্দোলন নিয়ে গবেষণা করি, বড় একটা কিছু যে আসছে এটা বোঝা যাচ্ছিল, কারণ এটা প্রক্রিয়ার মধ্যে ছিল। এবং এই প্রক্রিয়াটার মানে বহিঃপ্রকাশটা কিন্তু আমরা এই মানে 24-এ এসে দেখলাম। এক তো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর, ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজগুলোর যে যোগাযোগ, সেটা খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়েছি যে তাদের যোগাযোগটা অসাধারণ, এবং মুহূর্তের মধ্যে তারা একটা খবর সব জায়গায় পৌঁছে দিতে পারছে, সিদ্ধান্ত নিয়ে নিতে পারছে, সিদ্ধান্ত সবার কাছে চলে যাচ্ছে, 1 মিনিটেই সব হয়ে যাচ্ছে। তো আমি একটু বিষয়টা ফলো করতে একটু দেরি করেছি, কিন্তু যেটা হয়েছে যে আমরা যেটা দেখলাম, যেদিন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ওদেরকে বের করে দেওয়া হলো 17 জুলাই, 18 তারিখ সকালেই কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট, এমআইএসটি যদিও পাবলিক, কিন্তু সামহাও এটাকে একটু প্রাইভেট মনে হয় আর কি। কিন্তু এই যে বাদ বাকি যাবতীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, উত্তরার বিশ্ববিদ্যালয়গুলো, নর্থ সাউথ, আইওবি পরে, তারপরে উত্তরা নর্দার্ন, তারপরে উত্তরা ইউনিভার্সিটি, তারপরে বিজিএম এর ইউনিভার্সিটি, এরা কিন্তু একেবারে মানে সম্মুখ সমরে, এবং মানে গুলি করা হচ্ছে, মারা যাচ্ছে, এরকম অবস্থা। কলেজগুলো, স্কুলের ছেলেমেয়েরা বেরিয়ে আসলো, এবং এটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনের একটা প্রভাব আমি বলবো। যে ওই যে তখনও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা কিন্তু নেমেছিল, সমস্ত বাংলা মিডিয়াম স্কুলের বাচ্চারা ছিল। যারা এখন বিশ্ববিদ্যালয়ের যারা নেমেছে, তাদের অনেকের সঙ্গে যে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের অভিজ্ঞতা 18তে হয়েছে, এবং যারা আগের কোটা সংস্কারে হয়েছে অথবা নিরাপদ সড়কে হয়েছে বা নোভ্যাট, মানে এইভাবেই এসছে আসলে। কেউ কেউ বলছেন সুন্দরবন আন্দোলনের কথা, যেমন কোথায় যেন পড়লাম, একজন সমন্বয়ক বলেছে সুন্দরবন আন্দোলনের কথা। তো এই যে সুন্দরবন আন্দোলন 16-17, তারপরে 18, তারপরে 19-এ তেমন কিছু নাই, মাঝখানে একটা বেশ গ্যাপ, এবং সেখান থেকে এসে 24-এ এই ফুরন। এখানে আমার কাছে মনে হয় প্রথমত আমার যেটা অবিশ্বাস্য লেগেছিল, যেটা হচ্ছে আবু সাঈদের এই সাহস, হ্যাঁ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তারপরে তো আর আমার কাছে মনে হলো সাহসটাই সংক্রমিত হয়েছে সবখানে, এবং প্রত্যেকের মনে হয়েছে যে এটা হতে পারে না। এই ইনজাস্টিসের যে বিরুদ্ধে যে এক ধরনের ইন্ডিগনেশন, ভয়ঙ্কর একটা রাগ, যেভাবে বুক পেতে দিয়েছিল, তারপর কিন্তু ওইভাবেই সবাই দাঁড়াচ্ছিল, ওইভাবেই সবাই দাঁড়াচ্ছিল, এবং ওইটা একটা পারফরমেন্স হয়ে গেছিল যে এইটাই হচ্ছে ডিফাই করার উপায়। আর আরেকটা জিনিস খেয়াল করেন, প্রতিটা চাল যেটা 18-তে সফল হয়েছিল, এবং আমি বলবো এটা আসলে আওয়ামী লীগ সরকারের ভুল যে তারা আসলে কিছু শেখেন নাই, কিন্তু ছাত্ররা শিখেছে। তারা হচ্ছে নতুন পদ্ধতি বের করেছে আন্দোলন পরিচালনা, এবং তারা বের করেছে ওইটা আমরা যদি এটা করি তাহলে ওনারা এটা করবে, এবং তার বিপরীতে ওরা কি করবে এটা ওরা আগে ঠিক করেছে। হোমওয়ার্ক ভালো ছিল, খুবই ভালো ছিল, এবং নট নেসেসারিলি যে হোমওয়ার্কটা আগে থেকে ছক্কাটা ছিল। আমি বলবো আওয়ামী লীগের দমন পীড়ন দেখতে দেখতে ওদের মধ্যে এক ধরনের কালেকটিভ কনসাসনেস তৈরি হয়েছিল যে
এখনই রাজাকার বলবে, এখন এটা বলতে হবে। মানে এই যে যদি আমাদেরকে রাজাকার বলে, এটা একটা প্রস্তুতি ওদের নিশ্চয়ই ছিল। ওখানে বলছিল যে আমাদের প্রস্তুতি এরকম ছিল যে একজনকে ধরে নিলে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু হয়েছে। ওই যে ওরা এটাকে কিভাবে বিট করবে এটা বুঝে উঠতে পারে নাই। মানে আওয়ামী লীগ অনেক স্লো ছিল। আচ্ছা, কারণ আমার মনে হয়েছে এটার কারণ হতে পারে যে আওয়ামী লীগে শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন তারা সবাই কেউ এত বড় আন্দোলন দেখেন নাই। মানে বর্ষিয়ান নেতারা কেউ তার আশেপাশে ছিল না, রাজনৈতিক মানে উনি যেহেতু নিজেই নিজেকে অনেক দূর ইয়ে করে ফেলেছিলেন, কেউ ওনাকে সৎ পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না, বা থাকলেও তারা কি করতেন আমি জানি না। কিন্তু ছাত্ররা অসম্ভব ইনোভেটিভ ছিল, এবং আমি আমার মেয়ের কাছ থেকে খবর পেতাম কি হচ্ছে। আমি খবর পাওয়ার অনেকক্ষণ আগে ও আমাকে খবর দিত, এখন কিন্তু এটা হবে, এখন কিন্তু এটা হচ্ছে। তখন আমি বুঝি নিজের টেলিগ্রাম ইত্যাদি, আমি এটার সাথে পরিচিতই ছিলাম না, মানে নেটওয়ার্কটা সম্পর্কে। হ্যাঁ, নেটওয়ার্কটা সম্পর্কে। এন্ড দেন আই রিয়েলাইজ যে সেকেন্ডে আপডেট হচ্ছে। যেমন যখন ওই যে এপিসি গুলো বেরোচ্ছে গণভবন পাহারা দেওয়ার জন্য, সেটাও কিন্তু আমার মেয়ে আমাকে এসে খবর দিল, যার আধা ঘন্টা পরে আমি দেখলাম যে আমার সার্কেলে এটা নিয়ে কথা। তারপরে যে ওইটা নিশ্চয়ই আপনি দেখেছেন যে ওদের কর্মসূচিগুলো হুটহাট কিন্তু না, এবং ওরা একটা দিচ্ছে এবং সেটা হচ্ছে সাথে সাথে সাপোর্ট পেয়ে যাচ্ছে। আবার অনেক সময় ওরা কৌশলে কিন্তু পরিবর্তন করছে, এবং সেটা খুব চট করে হচ্ছে, এবং সবাই একসাথে কথা বলছে। তার কারণ ওই যে নেটওয়ার্কটা ছিল, এটা তো আমাদের বুঝে ওঠার আগে ওদের নেটওয়ার্ক ছিল। ওটা আমার কাছে মনে হচ্ছে বিকজ দে ওয়ার সো ইয়াং, দে আর রেডি টু লার্ন, এবং তারা খুব ওপেন ছিল। এই গণহত্যা মানে এই যে শিক্ষার্থীদেরকে উপর গুলি চললো, সাধারণ মানুষ কিন্তু নেমে এসেছিল এই ছেলে মেয়েদের সঙ্গে। সেটা আবু সাইদের বিষয়টা যেটা ফেসবুকে বা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে এসছে। তারপর যেভাবে ছেলে মেয়েদের উপর গুলি ছোড়া হচ্ছিল, মারা হচ্ছিল, তারপর হচ্ছে যে তাদের গ্রাফিতি দেয়াল লিখন, তাতে কিন্তু সবাই নেমে এসেছিল। এই গণহত্যাকে আপনি কীভাবে ধরেন? প্রথম দিন যখন মানে 17 তারিখে যখন আমরা জানি যে অলরেডি 7 জন মারা গেছে, তখন কিন্তু আর কোনোভাবে মানে এই সরকার থাকবে বা থাকতে পারে বা তাকে কোনোভাবে জাস্টিফাই করা যায় এটা আমার মাথায় আসে নাই। যাদের মাথায় এসেছে তাদের নিশ্চয়ই মানে আমি জানি না কার কিভাবে এসছে, কিন্তু আমার মাথায় আসেনি। আমার মনে হয়েছে যে 6 জন মানুষকে হত্যা করে ফেলেছে মানে, এবং কোনো কারণহীনভাবে, এবং এটার উনি কোনো রিমোর্স নাই। উনি এসে বলছেন যে ওনার নিজের দলের লোকের কথা। সো শি হ্যাজ টু গো। এবং এইটাই আমার কাছে মনে হয়েছে যে মানুষের জীবন যখন এরকম খোলামকুচি হয়ে যায়, তখন এটার ওই কোনো জাস্টিফিকেশন এটার সাথে থাকে না, কারণ জীবন চলে গেছে। তারপরেই আমার কাছে মনে হচ্ছে মানুষ অত রাগ করে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু যখন ওই ইন্টারনেট শাটডাউন হলো কিংবা কারফিউ হয়ে গেল, আমার বাসার আশেপাশে গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এগুলো তো আমরা টের পাচ্ছি, ঘরের ভিতর বসে বোঝা যাচ্ছে কি চলছে। আর বাইরে থেকে আরেকটা গ্রুপ মানুষ ছিলেন কিন্তু, যেটা আমরা হয়তো ভুলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর প্রবাসী বাঙালিরা যুক্ত হয়েছিল। তারা একটা বড় সাহস, বিশাল বড় সাহস জুগিয়েছেন। তারা বিভিন্ন সিটিতে প্রোগ্রাম করেছেন, বাংলাদেশের দূতাবাসের সামনে করেছেন, এবং রেমিটেন্স নিয়ে তারা একটা বিরাট ভূমিকা রেখেছেন। যে তারা মনে করেছেন যারা আন্দোলনে ছিল বা ফেসবুকের মাধ্যমে তারা যোগাযোগ, আমরা যেটা করোনাতে দেখেছিলাম সেরকম ভাবে তারা কিন্তু কোভিডের সময় হচ্ছে কি যে আমাদের দিক থেকে ইনফরমেশন যাওয়া তো বন্ধ ছিল না, কিন্তু এখানে তো আমাদের কোনো ইনফরমেশন, ইন্টারনেট বন্ধ হয়ে গেল। তখন যেটা হলো প্রচুর গুজব ছড়িয়েছিল কিন্তু বাইরে বিদেশে, কিন্তু আমরা ভেবেছি এটা গুজব, পরে কিন্তু দেখেছি আসলেই তো শত শত এবং হাজার হাজার মানুষ মারা গেছে। এবং এটা কিন্তু ওখানে সকলে বলছিল। আমাকে যখন ফোন করে জিজ্ঞেস করছে, ধরেন আমি তো জানি না আমার আশেপাশে ছাড়া কি হচ্ছে। আমরা একটা বিরতিতে যাবো, আপনার ফিরে এসে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে শিক্ষা সংস্কার একটা কথা আছে। আপনারা শিক্ষক নেটওয়ার্কে কাজ করেছেন শিক্ষা সংস্কারে, শুধু এই জুলাইতে না, অনেক আগে থেকেই আপনারা কাজ করছেন। সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাবো যে সংস্কার প্রক্রিয়া, এবং আপনি একটা কমিটিতে ছিলেন, আপনি বলছেন যে আপনি জানতেনই না কমিটির কথা। যাক, এই বিষয়ে নিয়ে একটু আলোচনা যাবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সামিনা লুৎফা। এখন প্রকাশ্যে আমরা এই যে সাবেক সরকারের কথা আমরা বলছিলাম, সেখানে কিন্তু পাঠ্যপুস্তক, পরীক্ষা পদ্ধতি, শিক্ষা পদ্ধতি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে 15-16 বছরে। সেটাই আপনারা বিভিন্ন রকম সবসময় সোচ্চার ছিলেন, কথা বলেছেন। তো এই যে নানা রকম ভাবে যে এক ধরনের সংস্কার পরিবর্তন করে আমাদের শিক্ষার্থীদের আসলে ভবিষ্যৎটা কি, তারা কি শিখছে, কোন পদ্ধতি অনুসরণ করবে?
আসলে বিশেষ করে যে শেষ যে শিক্ষাক্রমটি তারা চালু করেছিলেন 2024 সালে, যেটাকে 23-এ বোধহয় 21-এর শিক্ষাক্রম বলে, পরে এটা 24-এ এসে চালু হয়, সেটা নিয়ে আসলে আমাদের অনেক কি বলবো, আমাদের অনেক মতামত ছিল এবং আমরা এটার বিপক্ষে ছিলাম। আচ্ছা, শিক্ষাক্রম নিয়ে পরিষ্কার প্রচুর কাজও করেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে শিক্ষাক্রম নিয়ে আলোচনার জন্য একটা সভা ডাকা হয়েছিল। আর.সি. মজুমদারের সেই সভাটা আমাদেরকে মানে কোনো কারণ না দেখিয়েই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে। তো এটা নিয়ে তখন আমাদের প্রতিবাদ করতে হয় ইত্যাদি। কিন্তু মূল সমস্যার জায়গাটা আমাদের কাছে মনে হয়েছিল যে আগের শিক্ষাক্রম যেটাকে এখন স্থগিত করা হয়েছে, এই সময় ওই শিক্ষাক্রমটা চলছে না। ওই শিক্ষাক্রমের মূল সমস্যার জায়গাটা ছিল আমাদেরকে যদি জিজ্ঞেস করেন, মানে সমাজ বিজ্ঞানে আমরা মানে শিক্ষার একটা দর্শনের কথা বলি, সে দর্শনগত জায়গাটা একদম মিসিং ছিল এবং ওখানে যা ছিল সেটা হচ্ছে আপনাকে চাকরির বাজারের জন্য রেডি করার একটা প্রক্রিয়া। একটা রাষ্ট্র সে যখন তার শিক্ষাকে চিন্তা করবে, যদি সেটা কল্যাণমূলক রাষ্ট্র হয় তাহলে শিক্ষাকে অনেক বড় করে দেখতে হয় এবং সেই বড় করে দেখার ক্ষেত্রে প্রতিটি শিশুর সম্ভাবনা বিকাশের রাস্তা তার খোলা রাখতে হয়। প্রত্যেকটি শিশুই বড় হয়ে একজন কেরানি হবে, এই জায়গায় যদি তাকে এই জায়গা থেকে যদি ভাবনাটা শুরু হয়, ভাবনাটা যদি এখান থেকে শুরু হয়, তাহলে আসলে ওই শিক্ষাক্রম দিয়ে অনেক দূর যাওয়া যায় না। আর শিক্ষার একটা মূলগত জায়গায় কন্টেন্ট এবং এক্সপিরিয়েন্স দুটোই প্রয়োজন এবং সেখানে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং বলে এক ধরনের লার্নিং মেথড আছে। কোনো একটা অদ্ভুত কারণে ওনারা শুধু এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের বই বানিয়েছিলেন বা তার সাথে হয়তো কিছু কন্টেন্ট ছিল, কিন্তু এটা কখনো পড়েনি বাচ্চারা, কারণ ওইটা কি করে এই দুটো জিনিসের যোগাযোগ হবে সেটার কোনো সম্পর্ক ওখানে ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই লাস্ট শিক্ষাক্রমটার জন্য শিক্ষকরা প্রস্তুত ছিলেন না এবং শিক্ষকরা জানেন না কি করে এটা ডিল করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে ধরেন ক্লাস 3 এর একটা বই, এটা সামাজিক বিজ্ঞান মানে বিশ্ব পরিচয়, বাংলাদেশের বিশ্ব পরিচয় বই ধরা যাক, এটা সেখানে আপনাকে হয়তো একটা চ্যাপ্টারে ধরেন ব্রিটিশ সময়ের ইতিহাস সম্পর্কে বলা হচ্ছে। চ্যাপ্টারটা হয়তো খুবই ছোট, বাচ্চাদের মতো করে করা হয়েছে, লেখা হচ্ছে, সুন্দর ছবি টবি আছে, নানান রকম অ্যাক্টিভিটিস আছে, কিন্তু ওখানে কয়েকটা মানুষের সম্পর্কে একটা প্রশ্নমালা দেয়া আছে যে এদের সম্পর্কে শিক্ষকের সহায়তায় তুমি জানবে। বই কিন্তু ওনাদের সম্পর্কে কিছু লেখা নাই। ধরেন টিপু সুলতান কিংবা বাঘা যতীন এরকম নাম লেখা আছে। এখন এনাদের সম্পর্কে বইয়ে কিছু লেখা নাই, শিক্ষককে নিয়ে ওনাকে জানতে হবে। শিক্ষক কিভাবে এই জানাটা জানবেন? তার মানে শিক্ষকের এই জানার জন্য যে আলাদা বই, সেটা শিক্ষকের জন্য থাকতে হবে। যদি কোনো একটা স্কুলে ধরেন এটা শিক্ষকের জন্য না থাকে, তাহলে ওই শিক্ষক কিভাবে জানবেন? উনি ইন্টারনেটে যাবেন? ওনার কি ইন্টারনেট ফ্যাসিলিটি আছে? উনি কি জানেন কি করে ইন্টারনেটে যেতে হয়? আর গেলেও তো সেখানে অনেক রকম বিভ্রান্তিকর তথ্য থাকতে পারে। উনি যে জানবেন, তার মানে এই যে একটা যোগাযোগ, এই যোগাযোগটা যেহেতু ঘটবে না, কারণ আমাদের বেশিরভাগ স্কুলই হয়তো প্রত্যন্ত অঞ্চলের স্কুলে হয়তো এই সুযোগই থাকবে না, সুতরাং ওই শিক্ষক কিন্তু অসহায় বোধ করবেন যে তিনি আসলে এটা কোত্থেকে দিবেন ওনাকে। তার মানে হয় উনি পড়াবেন না, তার মানে আসলে কিন্তু অনেক বড় একটা জিনিস বাদ চলে যাবে। এই ধরনের অসংখ্য জিনিস ওই শিক্ষাক্রমে মানে বইপত্রগুলোতে রয়ে গেছে এবং সেই জায়গায় যেটা মূল সমস্যা, যে কন্টেন্ট নাই কিন্তু এক্সপেরিয়েন্স আছে। এর আগে তো সৃজনশীল নিয়েও তো একই কথা ছিল, কিন্তু একটা যোগাযোগ ঘটতে হবে। তো সৃজনশীল নিয়েও তো বলা ছিল যে বুঝতে পারি না, এবং এই যে সৃজনশীলের খুব অদ্ভুত জিনিস আছে। যেমন ধরেন আমি জানি না, যেহেতু আমরা সৃজনশীলে পড়ি নাই, তো বই দেখতে গিয়ে আমি ভাবলাম আচ্ছা এরকম কেন, মানে ধরেন প্রথম একটা গল্প দেয়া আছে, প্রথম 2টা প্রশ্ন ওই গল্পটার সাথে সম্পর্কিত, কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রশ্নটা কোনো সম্পর্ক নাই গল্পের সাথেও, এমনকি ওটা চ্যাপ্টারের মধ্যেও নাই। আমি জিজ্ঞেস করলাম এটার কারণটা কি? এটা যে কারণ আমাকে বলা হলো, আমি সেই কারণটা বুঝতে পারি। যে পরীক্ষারও তো বাহুল্য ছিল, অনেক পরীক্ষা ছিল, আর এখন মানে ওই যেই জিপিএ 5 এর যেই কারিকুলামটা বন্ধ করা হয়েছে, সেই কারিকুলামটা আমি বলবো না যে এটা মানে পরবর্তীতে যদি আমাদের শিক্ষানীতি হয়, শিক্ষা কমিশন হয়, তারা নিশ্চয়ই কাজ করবেন যাতে করে কন্টেন্ট এবং এক্সপিরিয়েন্স দুটোই আমাদের শিক্ষার্থীরা পায়। মাধ্যমিক বা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পুরোটা সময় আমি বলছি। আমি সেটা বলেছি, কিন্তু উচ্চ শিক্ষার কি অবস্থা? উচ্চ শিক্ষা আমাদের ছেলেমেয়েরা তো বাইরে চলে যাচ্ছে, বা আপনিও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনার বিশ্ববিদ্যালয় বা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে যদি আপনি কথা বলেন। মান নিয়ে কথা বলতে হবেই,
কারণ ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এবং সবাই সারাক্ষণ এখানে পড়তে আসতে চান, কিন্তু আসলে এখন প্রায় প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সেগুলোর মানের অবস্থা এত খারাপ যে এখনো আমাদেরকেই বেশিরভাগটার চাপ সামলাতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আপনি দেখতে পাচ্ছেন যে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে মানে স্থানীয় যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে মানুষ যাচ্ছে না, বরং আমাদের এখানে কন্টিনিউয়াসলি পড়তে আসতে চাইছে, তার মানে আসলে মান তো আসলে হয় না। শিক্ষক সংকট তো আছে, শিক্ষক সংকট আছে এবং ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগ দিতে গিয়ে শিক্ষার্থীদের যে ভর্তি করার যে প্রক্রিয়া কোনো সব জায়গাতেই ব্যাপক সমস্যা রয়ে গেছে। যেমন ধরেন আপনি ভর্তি পরীক্ষার যে পদ্ধতিটা এখন নতুন চালু করেছে কি একটা গুচ্ছ, এতে শুনেছিলাম যে শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে, উল্টো শিক্ষার্থীদের এখন বেশি অসুবিধা হচ্ছে। এমনকি বিভাগগুলো আসলে জানে না কে তার এখানে এসে পড়বে এবং কি ধরনের ছাত্র তারা পেতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। তার ফলে আপনি যদি ভর্তি পরীক্ষায় ভালো শিক্ষার্থী না নিতে পারেন তাহলে আপনার কোনোভাবেই ভালো শিক্ষা হবে না। দ্বিতীয় হচ্ছে মেজর প্রবলেম, যেটা আমরা হয়তো কম কথা বলি কিন্তু আমাদের সবচেয়ে বেশি কথা বলা উচিত যেটা নেই, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ। গত 11-15 বছরে, তারা আগে থেকেও আমি বলবো যে এটা আওয়ামী লীগ বিএনপি যেই দলই ক্ষমতায় আসুক সব সময় তাদের নিজেদের লোক নেওয়ার চেষ্টা করেছেন, এবং এই যে দলীয় নিয়োগ মেধা যাচাই হয়নি, মেধার বদলে দলীয় আনুগত্য যতক্ষণ পর্যন্ত দূর না হবে, যতক্ষণ পর্যন্ত দলীয় আনুগত্য নয় বরং মেধা, তার প্রকাশনা, তার পিএইচডি আছে কিনা, এইসব জিনিস যদি আমরা না দেখা শুরু করি এবং শুধুই যদি আমরা আনুগত্যের ভিত্তিতে মানুষকে নিয়োগ দিতে থাকি তাহলে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে এই সংস্কার কি এই অন্তর্বর্তী সরকারের সময় সম্ভব? বিশ্ববিদ্যালয় যেহেতু শিক্ষা সংস্কার ও মানে নিচের দিকের কথা বলছেন, নিচের দিকে আমি ঠিক শিওর না, হলে ভালো, কিন্তু এখন তো সবকিছু অন্তর্বর্তীকালীন চলছে। এখন এই শিক্ষাক্রম বন্ধ করে নতুন করে কিন্তু বই বের হচ্ছে না, বই রিভাইজ করা হয়েছে, সেটা হচ্ছে 2012-র যে বইগুলো ছিল যেগুলো 12 থেকে 23 পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে সেই বইগুলোকেই রিভাইজ করা হচ্ছে। শিক্ষা কমিশন আপনি জানেন হয়নি তো এখনো, না এর আগে অনেক শিক্ষা কমিশন হয়েছে, কোনোটাই কিন্তু সেই কুদরতি খোদা থেকে আমরা একটা রেফারেন্স টানি বা বলি, কিন্তু তারপর থেকে অনেক শিক্ষা কমিশন হয়েছে, কোনো শিক্ষা কমিশন কেন সফল হলো না? তার কারণ সরকারের সদিচ্ছা নাই এবং এখানে প্রচুর ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। কেন যে ব্যবসা না শিক্ষার্থী মানে মানসম্মত মেধাবী শিক্ষার্থী আমরা তৈরি করতে চাই না, চায় না নিশ্চয়ই সরকারগুলো সেই জায়গা নিশ্চয়ই চায় না, নাহলে কেন আমি কেন দেখলাম না ঔপনিবেশিক চিন্তা যে কেরানি তৈরি হোক এবং তারা তাদের আনুগত্যে থাকুক, তাবে থাকুক, তারা বেশি প্রশ্ন করার দরকারটা কি? এখন আপনি যত বেশি ওরকম প্রস্তুত করবেন তত কিন্তু ভয় পায় মানুষ, প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু করতে পারে তো এখনো কিছু কিছু হয়, সেখানে বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু ভয় পায় দেখবেন। কিন্তু এখন যদি প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্ন না করা হয় তাহলে প্রাইভেটে যাবে, এবং প্রাইভেট কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশের। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি তো অবশ্যই খুব খারাপভাবে চলছে সেটা আমরা জানি, কিন্তু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আসলে ভালো করছে এবং তাদের শিক্ষার্থীদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে হ্যাঁ তারা প্রশ্ন করা শুরু করেছে এবং ওই বৈশ্বিক যোগাযোগটা হয়েছে, বৈশ্বিক যোগাযোগ। কারণ আপনি তো আসলে বিশ্বমানের মানুষ তৈরি করতে চাচ্ছেন, বিশ্ববিদ্যালয় তো আপনি তো মানে বাঞ্ছারামপুর বিদ্যালয় বানান নাই। আমি আমি একটু যোগ করে বললাম, কিন্তু এটা হচ্ছে যে একটা যে কোনো স্থানিক জায়গা না, এটা একটা বড় ব্যাপার, এটা বিশেষ জ্ঞানের সাথে যোগাযোগ থাকতে হবে। এখন যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি ঠিকঠাক না হন তাহলে তো আসলে শিক্ষার্থী বিরোধীতে যাব। এই যে শিক্ষার্থীরা একটা স্বপ্ন নিয়ে এই যে জুলাই অভ্যুত্থানে ছিলেন, তারা হয়তো ক্লাসরুমে ফিরে গিয়েছেন, নানা সংগঠনে ফিরে, কিন্তু তাদের সঙ্গে এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের বা বাংলাভাষী মানুষের কিছু স্বপ্ন জড়িত, যে একটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে এই শিক্ষার্থীদেরকে কতটা মনে রাখবে, কাজের মাধ্যমে কতটা রাখতে পারবে, সেই বিষয়গুলো একটু আলোচনা করি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সামিনা লুৎফা। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বলছিলাম যে বাংলাদেশ, আমরা শুরুতেই বলছিলাম বাংলাদেশ কোথায় যাচ্ছে, কেমন আছে বলছিলাম, এখন কোথায় যাবে। এই যে স্বপ্ন নিয়ে ছেলেমেয়েরা এসেছিল, তাদের সঙ্গে অভিভাবকরা এসেছিল, আপনি প্রবাসীদের কথা বললেন, একটা বাংলাদেশ জেগে উঠেছিল, সেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা আমি বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা অবশ্যই মানে আমাদের সাধারণ মানুষের একটা ছিল যে দ্বিতীয় স্বাধীনতা তারা পেয়েছে, এক ধরনের রিলিফ তো ছিল, যে একটা বিরাট মানে একটা নিষ্পেষণের মধ্যে থেকে আমরা বাইরে বেরিয়ে আসতে পেরেছিলাম।
কিন্তু মানে এই যে মানে এক ধরনের স্বাধীনতা থাকা, এর কিন্তু একটা বড় দায়িত্ব আছে, দায়, অনেক বড় দায়। দায়টা হচ্ছে যে আপনি আসলে সকলের জন্য স্পেস ক্রিয়েট করতে পারছেন কিনা, এই দায়। ধরেন আমার কাছে মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ আমলেও মানে যখন আমার কাছে মনে হচ্ছে যে কোনো দিন আমাকে ধরে টরে নিয়ে যেতে পারে, এরকম সময় আমি যা মনে আসছে তাই লিখে, বা একটা সময় আছে যে আমি লিখছি ফেসবুকে। কিন্তু এখন আমি অনেক চিন্তা করি যে আমি অন্য কারো, সেটা যেই হোক না কেন, কারো অধিকার ক্ষুণ্ণ হয়ে যাওয়ার মতো কোনো কিছু বলে ফেলছি কিনা। কারণ এখন কিন্তু পরিস্থিতিটা খুবই স্বাভাবিক নয়, বেশ ঘোলাটে, হ্যাঁ খুবই ঘোলাটে। এবং এখানে কে আসলে কি ইন্টারেস্ট নিয়ে কাজ করছে, দেশের ভেতরে কত রকমের ইন্টারেস্ট, দেশের বাইরের কত রকমের ইন্টারেস্ট এখানে কাজ করছে, এটা রিয়েলি ডিফিকাল্ট টু অ্যাসার্টেইন। সুতরাং আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। কিন্তু এই যে ধরেন বিভিন্ন জায়গায় এক ধরনের গণ সহিংসতা তৈরি হচ্ছে, কিংবা ফেসবুকেও এটা খুব প্রবলভাবে দেখা যাচ্ছে, যেটা খুব আওয়াজ, অনেক ফেসবুকে বিচার হয়ে যাচ্ছে, বিশাল আওয়াজ, এবং ফেসবুকে বিচার করে মানুষকে একদম নাকচ করে দিচ্ছে, খারিজ করে দিচ্ছে। এইগুলো তো হওয়ার কথা না। এবং ফেসবুকে ডাক দিয়ে মানুষের বাড়িতে হামলা করা হচ্ছে, মাজারে হামলা করা হচ্ছে, কিংবা বাউলের চুল কেটে দেওয়া হচ্ছে, নারীদের উপর হামলা হচ্ছে, কিংবা ধরেন যৌনকর্মীদের উপর হামলা হয়েছে, কক্সবাজারের পর্যটকের উপর হামলা। এগুলো সবই খুবই রিগ্রেসিভ ঘটনা। আমাদের মন্দিরগুলোতে, শিল্প স্থাপনা, ভাস্কর্য, শিল্পকলা একাডেমি, এগুলোতে হামলা হয়েছে প্রথম দিকে। এবং আমরা সর্বশেষ শিক্ষকদের উপর এক ধরনের মানে এই যে বিচার সভা বসানো, এইটাকে খুবই মানে আমি মনে করি এটা ইট হ্যাজ টু কাম থ্রু ডিউ প্রসেস। মানে এটা হচ্ছে বিচার করা জনগণের কাজ না, এটার এই ধরনের কোনো সামাজিক চুক্তি আমরা করি নাই। আমাদের সামাজিক চুক্তিতে আমাদের সরকার আসছে, সরকার এটাকে ব্যবস্থা নিবে, এবং সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে ডিউ প্রসেসে যেতে হবে। এমনকি যে আওয়ামী লীগের প্রাক্তন নেতাদের বিরুদ্ধে হরে দরে 100 জন 150 জনের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো একটা হত্যা মামলায় যে কোনো একজনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সবই খারাপ কাজ হচ্ছে, এবং এগুলো অবশ্যই সরকারকে এগুলোর মানে জবাবদিহি করতে হবে। তাদেরকে এই জবাবদিহিতার মধ্যে যদি আমরা রাখি, তাহলে সামনে ভালো দিন। আর যদি জবাবদিহিতার মধ্যে না রাখি, আর যদি ধরেন আমরা তারা যদি জবাবদিহিতাকে আমলে না নেন, তখন কিন্তু বিপদ। কারণ আমি একটা জিনিস মনে করি যে ধরেন ডক্টর ইউনূসের একটা বিশ্বব্যাপী একটা কিন্তু চেহারা আছে, এবং তার একটা ইমেজ আছে। এটা বাংলাদেশের উনি প্রধান উপদেষ্টা না হলেও কিছু আসে যায় না, বিশাল বড় ব্র্যান্ড। সুতরাং ওনার ব্র্যান্ডের জন্য ইট উইল বি ডেট্রিমেন্টাল যদি বাংলাদেশে একটা নন ইনক্লুসিভ, এক ধরনের রিগ্রেসিভ সোসাইটি তৈরি হতে থাকে। যদি উনি দেখেন যে বিভিন্ন ধর্মের বা বিভিন্ন মতের মানুষের উপর হামলা হচ্ছে, সেটা কিন্তু ওনার গায়েই লাগবে, আমাদের যত না তার চেয়ে ওনার বেশি ক্ষতি হবে। মানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল ফিগার, উনি তো একজন বিশ্ব নেতার জায়গায় পৌঁছে গেছেন। সো অলরেডি মানে আমাদের জাতিসংঘ সাধারণ পরিষদ সেটাই দেখলাম। সুতরাং উনি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে ওটা হননি, আগেই উনি ওরকম ব্যক্তি ইমেজেই উনি ওরকম। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে ওনার জন্য কিন্তু এটা মানে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ওনার জন্য ঠিক না। এবং যে কোনো ধরনের ইনক্লুসিভনেস প্রমাণ করাটা সরকারের খুব পরিষ্কার থাকতে হবে। ওরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে, এটা কি, এটা না আমাদের। আমি এই জায়গা থেকে একটু আবার ওই শিক্ষার্থীদের কাছে যেতে চাই, যে শিক্ষার্থীরা যে গণহত্যা দেখলেন, তারপর হচ্ছে যে তার পরবর্তীতে 2 মাস কাটালেন, ওই যে আমরা একটা শব্দ ইংরেজি বলে ট্রমা, তারপর শিক্ষার্থীদের মধ্যে এই মনস্তাত্ত্বিক জায়গাটা কি দেখছেন? খুব খারাপ দেখছি, এবং খুব আমার নিজেরই তো ট্রমা। সুতরাং সেক্ষেত্রে ওদের তো আরো অনেক ট্রমা, যে ওদের সামনে ওদের বন্ধুরা গুলি খেয়েছে, কারো মাথা ফেটে গেছে, কেউ নিজেই মানে আমার নিজের ডিপার্টমেন্টেরই তো একজনের আছে যে পা বোধহয় মানে খুবই কঠিন অবস্থা, অনেকগুলো অপারেশন এখনো লাগবে। তাহলে এই যে বাচ্চাগুলো এগুলো ফেস করেছে এত কম বয়সে, এদের এই ট্রমা হিলিং হতে অনেক সময় লাগবে। কিংবা ধরেন আপনাদের সাংবাদিকরা যারা এগুলো ভিডিও করেছে, বা যারা নিজেরাও গুলি টুলি খেয়েছে, এবং সাংবাদিকরাও তো অনেকে মারা গেছেন, এবং তারা গুলি খেয়েছেন, তারা আহত হয়েছেন, তারা কিন্তু সবচাইতে বেশি দেখেছেন এই যে ধরেন বডি জ্বালিয়ে দিচ্ছে, কিংবা ছাত্রদের উপর গুলি করছে সমানে, মানুষের মাথায় গুলি লেগে মারা যাচ্ছে, এগুলো যারা দাঁড়িয়ে থেকে দেখেছেন, ওনাদের তো কাউন্সিলিং মাস্ট, এবং ওনাদের ট্রমা হিল হতে অনেক সময় লাগবে। এবং এটা যদি আমরা আমলে না নেই, এর কিন্তু অভিঘাত অন্য জায়গায় গিয়ে। আচ্ছা, আমি একটু একটা জিনিস আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি কোন দিকে যাবে?
এটা খুব ইন্টারেস্টিং। আমি মনে করি ছাত্ররা যা করেছে এটা হচ্ছে বড় রাজনীতি আর নাই, হয় নাই বাংলাদেশে 50 বছরের ইতিহাসে। তাহলে ওনারা যেটা করেছেন এটা ছাত্র রাজনীতিই ছিল। ওনারা ছাত্র হয়েও ওনারা দেশের জন্য ভেবেছেন, দেশের রাজনীতিতে ওনারা একটা বিশাল বড় পরিবর্তনের সূচনা করেছেন। সুতরাং ওনাদেরকে ছাত্র রাজনীতি না করতে বলার মতো সাহসই আমার নাই। কিন্তু আমার যেটা মনে হয় যে কোনো একটা দলীয় রাজনৈতিক পরিচয় নিয়ে সেই দলের পারপাস সার্ভ করা বন্ধ করা দরকার। এবং এটা ছাত্র সংসদগুলো, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকা দরকার, যাতে ছাত্র সংসদের ইলেকশনের মাধ্যমেই ছাত্রদের মধ্যকার নেতৃত্বটা তৈরি হয়। কিন্তু সেখানে তো আবার দলে বিভক্ত হয়ে যাবে ছাত্ররা, বা তাদের দলীয় পরিচয় ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। আমি মনে করি যে এরকম হতে পারে যে বিভিন্ন নামে প্যানেল হতে পারে, দুজনের নামে, মানে এবং এটা যদি প্রতি বছর নির্ধারিত করা হয় যে প্রতি বছর 10ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশন হবে, প্রতি বছর 10ই ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগরে ইলেকশন হবে, আর হোয়াটএভার, এটা মানে একটা বললাম, তাহলে যেটা হবে প্রতি বছর কিন্তু ছাত্ররা ওটা নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আপনার মনে হয় যে ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী বা এই যে আমাদের কমিউনিস্ট পার্টি, তারা কি এটা ছাড়বে? তাদের ছাড়তে চাইবে না। কিন্তু আমার কথা হচ্ছে, ধরেন বাংলাদেশে তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, তাহলে আমরা যদি ছাত্ররা যদি বুঝাতে সক্ষম হয় যে আমরা সক্রিয় থাকবো, আমরা যে কোনো দেশের প্রয়োজনে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ে থাকছি, আমরা সজাগ আছি, কিন্তু আমরা আপনাদের রাজনীতিটা করব না। একমাত্র এটা ছাত্ররাই ওনাদেরকে বলতে পারে। এবং এটা যদি পলিটিক্যাল পার্টিটা যদি না বুঝেন, তারা যদি জোর করে এটা করতে চান, তাহলে তাদের জন্যই ক্ষতি হবে আমি মনে করি। অন্তত এখন কিছুদিন ওনাদের একটু চুপ থাকা ভালো, মানে বিশেষ করে ছাত্রদের রাজনীতি নিয়ে। এবং শিক্ষকদের আমি বলবো, শিক্ষকদের দলীয় রাজনীতি করা একদম নিষিদ্ধ করে দেওয়া উচিত, এবং তাদের কোনোভাবেই কোনো দলের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত না, একেবারেই না। আমরা জানি না, মানে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছিলাম, বাংলাদেশ কেমন আছে শুনতে চাচ্ছিলাম, সেইখানে এই যে জায়গায় এসে আপনি থামলেন, এই দুটো আসলে সামাজিক চুক্তি, এই সামাজিক চুক্তিটি আসলে উভয় পক্ষই করবে কিনা আমরা জানি না। আপনাকে ধন্যবাদ সামিনা, আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।